ঈদের পরদিনও কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, কমিউটার ট্রেনের টিকিটের জন্য লম্বা লাইন, বেশ কদিন ছুটি বাকি থাকায় বাড়ি যাওয়ার কারণ। প্রত্যেকটা মানুষ লাইনে দাঁড়ায় রয়েছে, সবটি মানুষ লাইনে দাঁড়ায় থাকে। 5 টাকা একটা দেয়, 900 টাকা দিয়ে টিকিট কেটে 3টা সিট দেয়। সংস্কার নিয়ে রাজনীতি চলছে মনে করে বিএনপি। রাজনৈতিক সরকারের লক্ষ্যে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নেতাদের। জনগণের মতামত নিয়ে আপনাকে করতে হবে, এর বাইরে তো গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন এর বাইরে কোনো প্রক্রিয়া নেই। সর্ববিষয়ে সবাই একমত হবেন এটা তো আশা করাও ঠিক নয়। তলবের 6 মাস পরও দেশে ফেরেননি অনেক কূটনীতিক, কয়েকজন আশ্রয় নিয়েছেন অন্য দেশে। সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস না মেনে না ফিরে আসেন সেটা আন্তর্জাতিক মহলকে একটা ভুল বার্তা দেয়। বাণিজ্যে নতুন সম্ভাবনার দুয়ার হতে পারে বিমস্টেক সম্মেলন। জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার আশা। আসিয়ান অঞ্চলেও সম্পর্ক জোরদারের পরামর্শ। সেতুর অভাবে সুবিধাবঞ্চিত ঝিনাইদহের হালদার পাড়া গ্রাম, ঝুঁকি নিয়েই সাঁকো পারাপার হন বাসিন্দারা। বর্ষায় সীমাহীন ভোগান্তি। এই ব্রিজের জন্য আমাদের যত যাবতীয় মাঠ ঘাটের মালামাল সব মাথায় করে পার করতে হয়, খুবই সমস্যা। ফসলপাতি সব মাথায় করে পার করতে হয়, তারপর সময়ে পানি দিয়ে ভিজিয়ে পার করতে হয়। বাম্পার ফলনের পরও হাসি নেই রাজশাহীর আলু চাষিদের মুখে। হিমাগারের ভাড়া দ্বিগুণ করায় উৎপাদন খরচ উঠাতেই হিমশিম অবস্থা। মিয়ানমারের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় 1 সপ্তাহের রাষ্ট্রীয় শোক। নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে সংখ্যা মার্কিন সংস্থা USGS এর। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের চাপ। ভোর থেকেই ট্রেনে করে বাড়ি ফেরার জন্য হাজির হয়েছেন অনেকে। আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে উপচে পড়া ভিড়। যাত্রীরা টিকিটের অতিরিক্ত দাম এবং টিকিট না ছাড়ার অভিযোগ করছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সব যাত্রীকে সুযোগ করে দিতে 5টি টিকিটের চাহিদার বিপরীতে 1টি সিটের টিকিট দেয়া হচ্ছে, সাথে দেয়া হচ্ছে 4টে স্ট্যান্ডিং টিকিট। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, যাচ্ছি তার কাছে। ভাস্কর, ঈদের পরদিন সকালেও যে বেশ যাত্রী চাপ, সেটা কতটুকু সামাল দিতে পারছে রেলওয়ে কর্তৃপক্ষ? দেবাশিসের যাত্রী চাপের ক্ষেত্রে এখানে দুটো বিষয়। প্রথমত আন্তনগর ট্রেনের জন্য যে যাত্রী চাপগুলো রয়েছে সেই যাত্রী চাপ কিন্তু ভালোভাবে সামাল দেওয়া যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে কমিউটার ট্রেনের ক্ষেত্রে। যে 60টি কমিউটার ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায় ঈদের পর দিন, সে 60টি ট্রেনের ক্ষেত্রে কিন্তু অন্ততপক্ষে 1.5 থেকে 2 গুণ 3 গুণ পর্যন্ত যাত্রীর চাপ কিন্তু রয়েছে। মূলত মোহনগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এইসব এলাকায় যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলোর কমিউটার ট্রেনের টিকিট কাটার জন্য আপনি কিন্তু যাত্রীর ভিড়টা দেখতে পাচ্ছেন। এদের মাঝে কেউ ভোর 6টা থেকে অপেক্ষা করছেন, কেউ ভোর 5টা থেকে অপেক্ষা করছেন, এবং সকলে কিন্তু একটি অভিযোগ করছেন যে 5টি টিকিট কাটলে তাদেরকে একটি সিট দেওয়া হচ্ছে এবং বাকি 4 জনকে কিন্তু স্ট্যান্ডিং টিকিটে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, এবং তার পাশাপাশি যে একটি টিকিট কাটা হচ্ছে অথবা যে একটি সিট দেওয়া হচ্ছে সেই সিটটির বিপরীতেও কিন্তু অন্ততপক্ষে 100 টাকা করে অতিরিক্ত রাখা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু করছেন যাত্রীরা। এর বিপরীতে আমরা যখন কমিউটার ট্রেনের তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বললাম, যারা কাউন্টার ম্যানেজার ছিল তাদের সাথে কথা বললাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে কমিউটার ট্রেনগুলোতে যে সিট থাকে সেই সিটের অন্ততপক্ষে 3 গুণ মানুষ ইতিমধ্যেই কমিউটার ট্রেনের কাউন্টারে অপেক্ষা করছে এবং ভোরের আরও বেশি চাপ ছিল। সেক্ষেত্রে কমিউটার ট্রেন কর্তৃপক্ষ বলছে যাতে ঈদের খুশি ভাগাভাগি করতে প্রতিটি পরিবার থেকে কেউ না কেউ টিকিট পায়, সেই হিসেবে তারা নতুন নিয়ম করেছেন কমিউটার ট্রেনের ক্ষেত্রে যে প্রতি 4টি টিকিট কাটলে একটি সিটের সুযোগ দেওয়া হবে এবং বাকি 3 জনকে কিন্তু স্ট্যান্ডিং টিকিট হিসেবে অর্থাৎ দাঁড়িয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হবে। দেবাশিস, ধন্যবাদ ভাস্কর যুক্ত হওয়ার জন্য।
সংস্কার নিয়ে কেউ কেউ রাজনীতি করছে বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন সংস্কার প্রশ্নে কারো দ্বিমত নেই, বরং সংস্কার ইস্যু সামনে এনেছে বিএনপি। কিন্তু কমিশনের যেসব সুপারিশ জাতীয় ঐক্যমত্য হবে সেগুলোই বাস্তবায়িত হবে। স্থানীয় সরকার, গণপরিষদ, গণভোট কোনো কিছুরই বাস্তবতা নেই বলে মনে করে বিএনপি। তাই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক সরকারের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান নেতাদের। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আলোচনায় সংস্কার, সে লক্ষ্যে গঠিত কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে সাড়া দিচ্ছে রাজনৈতিক দলগুলো। কিন্তু এত সংস্কার প্রস্তাবের কতটা চূড়ান্ত হতে যাচ্ছে, নানা বিষয়ে এরই মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে অংশীজনরা যেসব বিষয়ে একমত হয়ে জাতীয় ঐকমত্য গঠন করবে কেবল সেগুলোই বাস্তবায়নযোগ্য। যেখানে ঐক্যমত আছে এগুলো এখন করা যাবে, আর যেখানে ঐক্যমত থাকবে না এবং না থাকার যথেষ্ট কারণ আছে, বিভিন্ন দলের বিভিন্ন ভাবনা আছে, দর্শন আছে, চিন্তা আছে, না থাকার যথেষ্ট কারণ আছে, থাকবে না, তো ওগুলো তো জনগণের কাছে নিয়ে জনগণের মতামত নিয়ে আপনাকে করতে হবে। এর বাইরে তো গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন, এর বাইরে কোনো প্রক্রিয়া নেই। যে সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত্য হবে, বৃহত্তর ঐক্যমত্য হবে, সেই বিষয়গুলোতে বাস্তবায়নের জন্য তারা একটি চার্টার করবেন, সেরকম একটা ঘোষণা আছে। তাছাড়া অন্যান্য বিষয় যেগুলোতে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন কর্নার ভিন্ন মত পোষণ করতে পারে, করবেই, এটাই স্বাভাবিক। সেগুলো আলাদাভাবে চিহ্নিত করে সেটা কাজ করা যাবে, জাতীয় সংসদে আলাপ আলোচনা করা যাবে। কারণ সর্ব বিষয়ে সবাই একমত হবেন এটা তো আশা করাও ঠিক নয়। জাতীয় নির্বাচনের আগে অন্য কিছুর সুযোগ নেই বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের মতে স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ, গণভোটের প্রসঙ্গ উদ্দেশ্যমূলক। গণপরিষদ এবং গণভোট করার মতো কোনো বাস্তবতা এখন নেই। আর গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন করার মতো বাস্তবতা নেই। যারা এটা প্রস্তাব করেছেন সেটা তাদের দলীয় প্রস্তাব হতে পারে। আর অনেকে এটা বলছেন যে গণপরিষদ এবং জাতীয় সংসদ একই সাথে নির্বাচন হতে পারে, হয় দুইজন প্রতিনিধি অথবা একই প্রতিনিধি গণপরিষদের এবং জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে থাকবে। সেই বিষয়ে তো আমরা পরিষ্কারভাবে দ্বিমত পোষণ করেছি। আজকের এই সংস্কার, সাংবিধানিক পরিবর্তন সবকিছু কিন্তু আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করতে হবে। কেন? কারণ যে আইনেই করি না কেন, সেই আইনটা তো নেক্সট পার্লামেন্ট কর্তৃক রেটিফাই করতে হবে। উইদাউট পার্লামেন্ট নো ওয়ান হ্যাজ এনি রাইটস টু রেটিফাই এনিথিং। যারা সংস্কার নতুন কথা বলতেছে নতুনভাবে, সেটা তো তাদের রাজনীতি করতে চাইলে রাজনীতি করতেই পারে, কিন্তু সংস্কারের ধারক বাহক এবং উদ্যোগ সব বিএনপি নেতারা বলছেন যত দ্রুত রাজনৈতিক সরকার আসবে তত দ্রুত স্বস্তি ফিরবে জনমনে। পরস্পরের সম্মানবোধের বাইরে গিয়ে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবে, সেই জায়গাটাই কিন্তু স্বৈরাচারের জন্য আপনি উন্মুক্ত করে দিচ্ছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। তলবের 6 মাস পেরিয়ে গেলেও সরকারি নির্দেশনা মেনে এখনও ঢাকায় ফেরেননি অনেক কূটনীতিক। কেউ কর্মস্থল ছেড়ে আশ্রয় নিয়েছেন তৃতীয় কোনো দেশে। এসব ঘটনাকে অস্বাভাবিক ও অপেশাদার উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন এতে বহির্বিশ্বে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। তাই সরকারকে আরও কঠোর হওয়ার পাশাপাশি কূটনীতিকদের দেশে ফিরিয়ে ন্যায্যতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন তারা। গেল 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তার পরপরই 14 আগস্ট বাতিল করা হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ। 5 cabinet ministers who are Hindus and Christian and Buddhist. 29 সেপ্টেম্বর লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফেরার আদেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 মাস পর এখনো ফেরেননি পেশাদার এই কূটনীতিক। জানা গেছে ব্রিটেনেই অবস্থান করছেন তিনি। সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিও আর দেশে ফেরেননি, চলে গেছেন যুক্তরাষ্ট্রে। একইভাবে জাপানে কর্মরত রাষ্ট্রদূত শাহাবুদ্দিনও দেশে ফিরেননি সরকারের নির্দেশনা মেনে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ যারা রাষ্ট্রদূত ছিলেন
তারা বাংলাদেশ রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন, সুতরাং তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস না মেনে না ফিরে আসেন সেটা আন্তর্জাতিক মহলকে একটা ভুল বার্তা দেয় এবং এগুলি থেকে হয়তো আন্তর্জাতিক মহল এটাই চিন্তা করতে পারে যে রাষ্ট্রদূতদের যেহেতু অধিকার হরণ হচ্ছে, সুতরাং বাংলাদেশের মানবাধিকার সিচুয়েশন কিংবা ফেয়ার ট্রায়ালের জায়গাগুলি হয়তো বা কম। সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ মহল থেকে এই বিষয়টা গুরুত্বের সাথে নেওয়া দরকার। তবে সবচেয়ে বেশি আলোচনায় মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদ। সরকারের আদেশ অমান্য করে কানাডায় চলে গেছেন তিনি। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত নানা ইস্যুতে লিখে চলেছেন এই কূটনীতিক। এ নিয়ে অস্বস্তি আছে পররাষ্ট্র মন্ত্রণালয়েও। চাকরি ছেড়ে দিতে চাইলে নিশ্চয়ই তিনি পারেন, কিন্তু পরবর্তীতে যদি সরকার বা দেশের জন্য ক্ষতিকারক কোনো বক্তব্য তিনি দেন, তাহলে যে দেশে উনি থাকবেন সেই দেশের সরকারের সাথে আমরা যোগাযোগ করতে পারি, আমরা তাদের কাছ থেকে সহায়তা চাইতে পারি। কারণ ব্যক্তিগত পছন্দ তো যার যে কারণে থাকতে পারে, কিন্তু সেটা সামষ্টিকভাবে যদি দেশ এবং সরকারের জন্য প্রতিকূলতা তৈরি করে, সেক্ষেত্রে সরকারের দিক থেকে সরকার স্বাগতিক দেশগুলোর সাথেই যোগাযোগ করতে পারবে না। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা ফিরুক বা না ফিরুক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কর্মকর্তাদের নির্দেশনা মেনে সদর দপ্তরে ফেরাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাণিজ্য সম্পর্কে নতুন দুয়ার খুলতে পারে আসছে বিমস্টেক সম্মেলন। সমঝোতা হতে পারে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে। সংস্থাটির ভবিষ্যৎ নিয়েও কর্মপরিকল্পনা দেবেন বিশিষ্টজনদের একটি কমিটি। বিশ্লেষকরা বলছেন বিমস্টেকে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের সামনে এখন আসিয়ান অঞ্চলের সম্পর্ক জোরদারের হাতছানি। পাশাপাশি রাজনৈতিক জোট হিসেবেও আগামীতে সক্রিয় হতে পারে সংস্থাটি। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। বঙ্গোপসাগর ২৭ লাখ বর্গ কিলোমিটারের বিশাল এই সমুদ্রপথের সুবিধা পাচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড, এই অঞ্চলের ৭ দেশ। শিল্প ও বাণিজ্যে এই সুবিধার সদ্ব্যবহারে ২৭ বছর আগে শুরু হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেকের যাত্রা। যদিও কেবল প্রতিশ্রুতি ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই এখনও। বিশ্ব বাণিজ্যে গ্লোবাল সাউথের উত্থানে সক্রিয় হতে চায় এই আঞ্চলিক জোট। আসছে শীর্ষ সম্মেলনে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধির সুযোগ খুঁজবেন ৭ দেশের শীর্ষ নেতারা। ৩ এপ্রিল বিমস্টেক সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা জানি না যে এটা সাইন করার মতো অবস্থায় থাকবে কিনা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি শূন্য শুল্ক সুবিধা পরস্পরের মধ্যে পেতে পারি, সেটার সুযোগে আমরা যদি বিনিয়োগ আকর্ষণ করতে পারি, বিমস্টেক মার্কেট এবং আরসেপ মার্কেটে যদি আমরা এই শূন্য শুল্ক সুবিধাটা নিয়ে এই বিনিয়োগটা যদি সেখানে যদি পণ্য রপ্তানি করতে পারি। বিমস্টেক আগামী কিছুদিন কিভাবে চলবে তার একটা দিক নির্দেশনার ব্যাপারও আছে, একটা ঘোষণা বলছেন, তার একটা ডিক্লারেশন থাকবে। এছাড়াও বিমস্টেক কেমন চলেছে, এখানে এসডিজি নিয়ে আমরা এই অঞ্চল কতটা অগ্রগতি করতে পেরেছি, কিভাবে পারস্পরিক বিশ্বাসযোগ্যতাটা বাড়ানো যায়, গ্লোবালাইজেশনের যে প্রক্রিয়াটা আছে এটাকে কিভাবে আরো ইনক্লুসিভ করা যায়। আঞ্চলিক রাজনৈতিক জোট হিসেবে গুরুত্ব বাড়ছে বিমস্টেকের। তাই বহুপাক্ষিক এই সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বেশ কিছু বৈঠক সেরে ফেলতে পারেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা। এমনকি মিয়ানমারের জান্তা সরকার প্রধানের সাথে প্রথমবারের মতো বৈঠক হতে পারে অনেক নেতার। সিঙ্গাপুরের সাথেও আমরা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা শুরু করেছি, সেটাও ঠিক আছে। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে বিমস্টেকের এই যে সুযোগটা যেটা সৃষ্টি হয়েছে, এবং বিমস্টেকে হলো আমাদের বাংলাদেশে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলোর যেই হেডকোয়ার্টার আছে তার মধ্যে একটা হলো আমাদের বিমস্টেকে, আর বোধহয় নাইও। সো এখানে কিন্তু আমাদের একটা ন্যাচারাল আমাদের একটা অ্যাডভান্টেজও থাকার কথা। আস্থার জায়গাটা তৈরি হলে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় আসতে পারে। এখানে তারা ওখানে ডিটেলস নিয়ে আলাপ আলোচনা করবে সেটাই মনে করছি না। পারস্পরিকভাবে যদি তারা আস্থা বোধ করেন একে অপরের উপর, তাহলেই আমার ধারণা সম্পর্ক স্বাভাবিক হতে পারে, এবং আমাদের দিক থেকে তো আমরা উদ্যোগী হয়েই আছি। ব্যাংকক বিমস্টেক সম্মেলন শেষে ৪ এপ্রিল সংস্থাটির সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাভারে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে নামবাজার বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় রুবেল হোসেন রাতের খাবার খেতে বাসায় গেলে কেউ তাকে ফোন করে বাইরে ডেকে নেয়, পরে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ রুবেলকে উদ্ধার করে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। কারা কী কারণে রুবেলকে হত্যা করেছে সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। নরসিংদীর পলাশে চুরির অভিযোগ তুলে একজনকে পিটুনি দেওয়ার পর প্রতিবাদ জানাতে গিয়ে জনতার হামলায় মারা গেলেন দুই ভাই। পুলিশ জানায় সোমবার উপজেলার কর্তাতৈল এলাকায় হিমেল নামের এক যুবককে ভাগদি এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ভাগদি এলাকায় যায় রাকিব, সাকিব সহ আরও কয়েকজন। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ছোট ভাই সাকিবের। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনার পথে মারা যায় বড় ভাই রাকিব। পরিবারের দাবি, চোর সন্দেহের বিষয়টি বানোয়াট, বরং চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সহোদরকে। পিছন দিক থেকে আইসা শুরু করছে, আমরা কিছু লোক দৌড়ে আইসা করছি, ওরা দুইবে ওই ঘটনাস্থলে খুব খাইছে। তারপর মা ওরা বাই যাওয়ার পরে ওরা আহত হয়েছে, আমরা দুনো ভাই মারা গেছে। ঈদের ছুটিতে বাণিজ্যিক ব্যাংকের প্রতিটি শাখা এবং এটিএম বুথের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে পুরো কার্যক্রম তদারকি করা হচ্ছে। বাড়ানো হয়েছে ঝুঁকিপূর্ণ শাখার নিরাপত্তা ব্যবস্থা। সাইবার নিরাপত্তাও নিশ্চিত করছে ব্যাংকের আইটি বিভাগ। সরকারি বেসরকারি মিলে দেশে বাণিজ্যিক ব্যাংকের শাখা প্রায় 11,500, যার অর্ধেকের বেশি জেলা উপজেলা শহরে অবস্থিত। এবার ঈদের ছুটিতে টানা 9 দিন বন্ধ এসব শাখার কার্যক্রম। এর বাইরে সারা দেশে এটিএম বুথ আছে আরও প্রায় 13,000। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ঈদের ছুটিতে নিরাপত্তার ঝুঁকি দেখা দিতে পারে। তাই ব্যাংকের শাখা এবং এটিএম বুথে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তার ব্যাপারে এক চুলো ছাড় না, সবসময় সিকিউরিটি গার্ড থাকবে, সিসি ক্যামেরা তো সবসময় তাদের আছে। অতএব নিরাপত্তাটা যাতে নিশ্চিত করেই তারা তাদের এটিএম বুথগুলো পরিচালনা করে। ব্রাঞ্চগুলোর ক্ষেত্রেও সকল ব্রাঞ্চে এই সিকিউরিটি গার্ড থাকে, তারা থাকবে। ব্রাঞ্চগুলো প্রত্যেকে তার নিকটস্থ থানাতে এই তথ্য দেওয়া আছে তাদের, যে তারা যাতে তাদের ব্রাঞ্চের নিরাপত্তা নিশ্চিত করে। শাখার নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়। ঝুঁকিপূর্ণ শাখার নিরাপত্তা বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তদারকি টিম। ঢাকা একসময় খালি হয়ে যাচ্ছে, ঢাকার বড় বড় শাখাগুলোতে বেশি বেশি ভোল্টের টাকা থাকে। তো এই সময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সেইভাবে জোরদার করেছি এবং শিফটিং ডিউটির মাধ্যমে, যে আপনারা প্রত্যেকটা ব্যাংকেই এটা আছে এবং পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা নিতে হবে আপনার। এটাকে আমরা গত বছর বা এর আগের বছরগুলোতে যেভাবে করেছি, এবার একটু বেশি বেশি করে এটা করতে হবে, কারণ সামগ্রিক দেশের অবস্থা এটা সব কিছু মিলে আমরা অলরেডি কিন্তু এটা নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ডাবল সিকিউরিটি দিয়েছি। যে সমস্ত আমরা কিছু শাখাকে ঝুঁকিপূর্ণ মনে করছি, ঝুঁকিপূর্ণ শাখা ওইগুলোকেই বলা হয় যেগুলো একটু রিমোটে থাকে এবং যেখানে ধরেন অন্য ব্যাংকের কোনো শাখা নাই, শুধু আমার ব্যাংকের শাখা আছে, সেখানে আমাদের যেহেতু হেড অফিস বন্ধ থাকবে, আমাদের হেড অফিসের টোটাল সিকিউরিটিকে আমরা ওখানে ট্রান্সফার করে দিচ্ছি এবং তাদেরকে আমরা ডাবল চার্জ দিচ্ছি। পারিপার্শ্বিক বা সামাজিক যে অবস্থা চলছে তার রেসপেক্টে একটু ঝুঁকিপূর্ণ, সেই জন্য আমরা ডাবল প্রিকশন নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে শাখার নিকটবর্তী থানার সাথেও যোগাযোগ রাখছেন ব্যাংকাররা, প্রত্যেকটা থানার সাথে। এবং এটা কিন্তু থানার থেকেও কিন্তু ওনারা কিন্তু একটা অ্যাওয়ারনেস আমাদেরকে দিয়েছে যে আপনাদের কে থাকবে, কে কন্ট্যাক্ট পারসন, কে কিভাবে, এগুলো কিন্তু আমরা সব লিস্ট দিয়ে, একেবারে এমপ্লয়ীদের লিস্ট দিয়ে, টেলিফোন নাম্বার দিয়ে থানাতে জমা দিয়েছি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। একটি সেতুর অভাবে সব সুবিধা থেকে বঞ্চিত ঝিনাইদহের বিচ্ছিন্ন এক গ্রাম। শিক্ষা, চিকিৎসা সহ যে কোনো কাজে যেতে হয় পাশের গ্রামে। ঝুঁকি নিয়ে সাঁকো পার হয় গ্রামের সব বয়সী মানুষ। বারবার আবেদন জানিয়েও সেতুর বরাদ্দ পায়নি গ্রামের বাসিন্দারা। ঝিনাইদহ মহেশপুরের বিচ্ছিন্ন গ্রাম হালদারপাড়া উপজেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূর। একপাশে ভারতের নদিয়া জেলা, আর 3 দিক থেকে গ্রামটিকে ঘিরে রেখেছে ইছামতি নদী।
হালদারপাড়ায় প্রবেশের একমাত্র উপায় জরাজীর্ণ এই বাঁশের সাঁকো। যে কোনো কাজে যেতে হয় পাশের গ্রাম শ্রীনাথপুরে। প্রতিদিন ঝুঁকি নিয়েই সাঁকো পারাপার হচ্ছেন গ্রামের বাসিন্দারা। এই ব্রিজের জন্য আমাদের যত যাবতীয় মাঠ ঘাটের মালামাল সব মাথায় করে পার করতে হয়, খুবই সমস্যা। তারপরে একটা ঘর দৌড় করতে হলে সব কিছু ওই মাথার ওপর করে নিয়ে পার করতে হয়। 2 বস্তা সিম যদি হয় 2টা জন নিতে হয় আমাকে, তো 2টা জনের দাম 500 করে 1000 টাকা। আবার সিম তোলা লোকের দিতে হয়, আর এই ব্রিজ থাকলে তার আমার এত টাকা খরচ হয় না। জামিরুল চেয়ারম্যান যখন ছিল তখন হচ্ছে 7 লক্ষ টাকা দিয়ে যাই ডিসি সাহেব। এখন দেওয়ার পর এইখানে ভেকু আছে, কিছুদিন পর 2 দিন থেকে ভেকু তুললে চলে গেল। ফসলপাতি সব মাথায় করে পার করতে হয়, তারপর সময়ে পানি দিয়ে ভিজিয়ে পার করতে হয়। সেতুর অভাবে গ্রামবাসী প্রায় সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জরুরি প্রয়োজনে উপজেলা শহরে যেতে লাগে ঘণ্টা 2। কৃষিপণ্য আনা নেয়া, ব্যবসা বাণিজ্য সবই চলে কোনো রকমে। গ্রামে নেই কোনো স্কুল। পড়াশোনার জন্য শিশুদের পাড়ি দিতে হয় এই সাঁকো। বর্ষায় ভোগান্তি থাকে সীমাহীন। এখান থেকে মূলত আমরা আসা যাওয়ার জন্য হয়তো বা আমরা হেঁটে আসতে পারি, কিন্তু ছোট বাচ্চারা তো আসতে পারবে। বাচ্চাদের পার করার সময় 2 মাথায় লোক দাঁড়িয়ে থাকতে হয়, যে বাচ্চাদের পার করে দিতে হয় আবার পার করে নিতে হয়। কখন পানিতে পড়ে যায়, পানি তো অনেক বেশি। যখন বৃষ্টি হতো সাঁকো পিছল থাকতো, সবাই কাদা পায়ে যেত, পিছলে হতো অনেক। ওখানে আমরা ডেজার মেশিন নিয়ে গিয়েছিলাম, যে আমরা সীমানা ওই পার এবং এই পারে কতখানি হলে আমাদের ব্রিজটা হয়। তো সেই এলাকায় ডেজার মেশিন যেহেতু অনেক দীর্ঘদিন হয়ে যাচ্ছে, যেই ডেজার প্রেশার দিয়েছে আর ভিতরে চলে যাচ্ছে। গ্রামবাসীর পক্ষ থেকে বারবার লিখিত আবেদন জানানো হয়েছে বিভিন্ন দপ্তরে, তবে সেতু নির্মাণের জন্য এখন পর্যন্ত কোনো বরাদ্দ হয়নি। হালদারপাড়া এবং এর সাথে মহেশপুরে আরও 3টির মতো ব্রিজ, সব মিলিয়ে 4 থেকে 5টি ব্রিজের জন্য সম্ভাব্যতা যাচাই করে এগুলো আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি। আমাদের এক্সিএন এলজিডি এটা নিয়ে কাজ করছে, উপজেলা নির্বাহী অফিসার এটা নিয়ে কাজ করছে। আমরা খুব সহজেই হয়তো এই জায়গাগুলোতে মানুষজনের দুর্ভোগ লাঘব করতে পারবো। স্থানীয়রা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে দ্বীপ গ্রামটিতে 1.5 শতাধিক পরিবারের বাস ছিল। কালের বিবর্তনে কোনো উন্নয়ন না হওয়ায় কমতে থাকে বসতি। এখন টিকে আছে মাত্র 35টি পরিবার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হয়েছে বাম্পার ফলন, তারপরেও বাজারে আলুর দাম না থাকায় হাসি নেই চাষিদের মুখে। জমির ইজারা আর উৎপাদন খরচই উঠছে না তাদের। কৃষকের অভিযোগ, হিমাগারে আগের চেয়ে দ্বিগুণ মূল্যে আলু রেখে এখনও সিন্ডিকেটের থাবায় তারা অসহায়। অনেকেই বুকিং দেওয়ার পরও হিমাগারে আলু রাখতে পারছেন না। রাজশাহীর মাঠ জুড়ে এবছর আলুর বাম্পার ফলন হয়েছে, তবে তাতে দুশ্চিন্তা দূর হয়নি কৃষকদের। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাঠ থেকে আলু তুলছে কৃষক। জমি থেকেই আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 10 থেকে 12 টাকায়। এত অল্প দামে আলু বিক্রি করে কৃষক লোকসানের মুখে পড়েছেন। 10 টাকা 12 টাকা কেজি, এতে কৃষকের কিছুই হবে না। যে খরচটা তো উঠবে না। আবার আপনার যেমন ধরলেন ধার দেনা পাওনা করে আলুটা করা, লেবার খরচ, আলুর বীজ খরচ, সার খরচ, পানি খরচ দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের পকেট থেকে এবার যাবে। উৎপাদন ভালো, কিন্তু এই আলু এখন কাঁচা। আমি যদি বিক্রি করতে যাই 8 থেকে 10 টাকা কেজি, কোল্ড স্টোরেজে রাখতে যাব, ওরা 8 টাকা কেজি হিসাবে আমার থেকে ভাড়া নেবে। তা আমি এই আলু নিয়ে কি করব? গত বছর কেজি প্রতি কোল্ড স্টোরেজে ভাড়া ছিল 4 টাকা, এবার তা বাড়িয়ে 8 টাকা করা হয়েছে। তাই এই বিপুল লোকসান কাটিয়ে ওঠা কঠিন বলছেন কৃষকরা। ভাড়া নিয়েছে আপনার, এবার ধরছে 8 টাকা ভাড়া, গতবার ছিল 4 টাকা ভাড়া, এখানে 4 টাকা কৃষকের লস। নতুনভাবে একটা স্টোরের একটা বিষয়তে এতে মনে হয় না যে এবার আলুতে বিগত দিনের মতন মানুষ একটু লাভবানের জায়গায় আসবে। আমরা তো টিকতে পারবো না, আলু করে টিকতে পারবো, এক না করে করি তাও মনে হয় আর করতে পারবো না। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদন অনেক ভালো হয়েছে। কৃষক, আলু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিক সব পক্ষই যেন লাভবান হয় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। কৃষক আলু রেখেও যাতে লাভবান হয়, এবার কোল্ড স্টোরেজ তাদেরও তো একটা লাভ ক্ষতির ব্যাপার আছে, সেক্ষেত্রে তারাও যাতে লাভবান হয়, তাদেরও লোকসান যাতে না হয়, সে ব্যাপারে আসলে আমাদের দৃষ্টি থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে উত্তরাঞ্চলের 16 জেলায় 3,65,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 98,65,000 টন,
কিন্তু সংরক্ষণের জন্য 221টি হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র 23,75,000 টন, যা উৎপাদিত আলুর মাত্র 23%। ফলে বাকি 75,23,000 টন আলু কৃষকরা বাড়িতে সংরক্ষণ বা বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় ঈদ মেলার একটি ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছে। সোমবার রাত 10টার পর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানকার আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন, বিস্ফোরণে দগ্ধদের মধ্যে রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি রয়েছে, আর মেহেদি হাসানের দেহের 1, ইকবালের 2 এবং নয়নের শরীরের 7% দগ্ধ হয়েছে। সাগর নামে একজনের দেহের 11% দগ্ধ হয়েছে, আর অপূর্ব নামের এক ব্যক্তির 1% ফেস বার্ন হয়েছে। আহতদের মধ্যে সাগরকে ভর্তি করা হয়েছে, আর বাকিদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চা বাগান ভাবলেই চোখে ভেসে ওঠে কোমর সমান সবুজ চা গাছের দৃশ্য। কিন্তু জানেন কি, চা বাগানে রয়েছে 20 থেকে 25 ফুট উচ্চতার বিশেষ কিছু চা গাছ। বহুবার বাগানে গেলেও গাছগুলো হয়তো অনেকেরই চোখে পড়েনি, কারো কারো নজরে আসলেও জানা নেই এগুলোর গুরুত্ব। কেন বছরের পর বছর লালন করা হয় এসব গাছ? চা শিল্পে গাছগুলোর ভূমিকাই বাকি। রহস্যময় সেই গাছগুলোর অজানা গল্প জানাচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। সারি সারি চা গাছ, যতদূর চোখ যায় কোমর সমান সবুজের ঢেউ। পাতা সংগ্রহে ব্যস্ত শ্রমিকরা। চা বাগানের চিরচেনা দৃশ্য এটি। তবে পরিচিত এই দৃশ্যের বাইরেও রয়েছে এক অজানা গল্প। চায়ের বাগানে শুধু ছোট গাছই নয়, কিছু গাছ আকাশ ছোঁয়া। 20-25 ফুট উচ্চতায় বেড়ে ওঠা এসব গাছকে বলা হয় সিড বাড়ি বা গুটি বাড়ি। হবিগঞ্জের চুনারুঘাটের নালুয়া বাগানে প্রায় 15 একর জুড়ে রয়েছে 3টি সিড বাড়ি। প্রথমটি গড়ে তোলা হয় 1958 সালে। চা গাছ নর্মালি হচ্ছে 2টা ওয়েতে প্রপাগেট করে, একটা হচ্ছে কাটিং আর একটা হচ্ছে সিডলিং। কাটিংটা হচ্ছে চা পাতা থেকে, মানে চায়ের একটা সার্টেন পাতা থেকে আমরা ওইটা প্রপাগেট করি, আর একটা ওয়ে হচ্ছে সিড। সো সিড আমরা কালেকশন করার জন্য এইভাবে সিড বাড়ি তৈরি করা হয় আর কি। যখন চা বাগান শুরু হয়েছিল তখন আমরা সিড থেকেই নতুন চারা উৎপন্ন করতাম, সেই জন্য সিড বাড়িটার প্রয়োজনীয়তা অনুভব করে। এখন আমরা যে সিড বাড়িগুলি করছি এগুলি হচ্ছে বাইকুলার সিড বাড়ি। সাধারণ মানুষের কাছে এই গাছগুলো রয়ে গেছে এক রহস্যের মতো। অনেকেই দেখেননি বা জানেন না এগুলোর গুরুত্ব কতটা। কেউ আসলে ধরেন একটা ডাল ছিল বা ইয়ে ছিল, এটাতে আমাদের অর্থনৈতিকভাবে লোকসান সম্মুখীন হতে হয়, যেই কারণে আমরা এটা অ্যালাউ করি না। এখানে অনেক ধরনের গাছ থাকে, ওই যে পরাগায়ন হইলে তার ক্লোনের মানে তার যে অরিজিনালিটা সেটা থাকবে না, সেজন্য কোনো সেকশন থেকে দূরে থাকে। বিশেষ এই গাছ থেকে সংগ্রহ করা হয় চা উৎপাদনের মূল উপাদান বীজ। প্রতিটি গাছ থেকে গড়ে 250 থেকে 300 বীজ পাওয়া যায়। সেই বীজ থেকেই জন্ম নেয় নতুন চা গাছ। তার যে চারা হয় এটাকে বাইক্লোনাল সিড বলে, 2টা ইয়ের মিশ্রণে। তো ওই বাইক্লোনাল সিড থেকে আমরা এটার চারা তৈরি করি। কিন্তু কিভাবে বেড়ে ওঠে এই উঁচু চা গাছ? সাধারণ গাছগুলোর মতো এগুলোরও শুরু হয় ছোট চারা হিসেবে। তবে পার্থক্য, চা পাতা সংগ্রহের সুবিধার্থে নিয়মিত ছাঁটাই করা হয়, কিন্তু বীজ উৎপাদনের জন্য সিড বাড়িকে বেড়ে উঠতে দেওয়া হয় স্বাভাবিকভাবে। বর্তমানে 1600 মতো চারা আছে, আর এই চারা থেকে প্রায় আমরা 1000 থেকে 1200 কেজির মতো প্রতি বছর বীজ সংগ্রহ করে থাকি আর কি। বাগান সংশ্লিষ্টরা বলছেন এই সিড বাড়ি বা বীজ উৎপাদনকারী গাছগুলো চা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। রিসার্চ করে আমাদের ভেটেরিনারি করতেছেন, ইন্ডিয়াতে টোকলাইতে আছে যারা, তারাও অনেক উন্নত মানের সিড বাড়ি করছে। 2টা চায়ের সংশ্লেষণ যেটা হয় সেটা হচ্ছে বাইকুলার সিড, সেটা করতেছে, সেটাও ভালো লিকার হচ্ছে এবং 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 তাদের যে ইলটাও ভালো। দেশের বেশিরভাগ চা বাগানেই রয়েছে ছোট বড় সিড বাড়ি। এসব উঁচু চা গাছ শুধু সৌন্দর্যের অংশ নয়, বরং পুরো শিল্পের টিকে থাকার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। শত শত বছর ধরে বিস্ময় হয়ে আছে বোস্তামি কাসিম, যেগুলো গজারি মাদারি নামে বেশি পরিচিত। চট্টগ্রামে বায়েজিদ বোস্তামির মাজারের পুকুরে এরকম 600 কাছিম দর্শনার্থীদের কাছে বড় এক আকর্ষণ। দূর দূরান্ত থেকে আসেন অনেকে।
নিয়ত পূরণের জন্য কাছিমকে খাবার খাওয়ান, কেউ সুতা বাঁধেন গাছে। রহস্যময় এই কাছিম নিয়ে অনেক গল্প প্রচলিত। সুজন চন্দ্র দাসের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। বাইজিদ বোস্তামি মাজারের সামনের পুকুরের প্রতিদিনকার চিত্র এটি। ভক্ত অনুরাগীরা খাবার খাওয়ায় কাছিমকে, হাত বুলিয়ে আদর করে, যেন বহু বছরের প্রচলিত রীতি। এসব কাছিম স্থানীয়ভাবে গজারি মাদারি নামে বেশি পরিচিত। মাজারে আগত সবার কাছে বড় এক আকর্ষণ এসব কাছিম। এগুলোর আগমন ও উৎপত্তি নিয়ে রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস। আজ মুরিদান বেদা যে দিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ওনার হাতে মুরিদ হয়েছিলেন, উনি যে এখানে আসছেন তার প্রমাণে এদেরকে একটা বিরল আকৃতি দিয়ে এই পুকুরে রেখে গেছেন। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে আসেন অসংখ্য ভক্ত। মুসলমানদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের অনেকেও আসেন এখানে। সোয়াব অর্জন ও মনের আশা পূরণ হবে এমন বিশ্বাসে ছোট বড় সবাই কাছিমের মুখে খাবার তুলে দেন। ওনাকে উসিলা রেখে আর কি, পবিত্র একটা জায়গা, তারপর পবিত্র একটা মাস, সেই উসিলা রেখে মহান আল্লাহ তাআলার কাছে আসলে দোয়াটা প্রার্থনা করেছি। যার নিয়ত পরিপূর্ণ থাকবে তার থেকে খাবে, আর যার নিয়ত পরিপূর্ণ থাকবে না তার থেকে খাবে না। নিয়ত করে আসছি যে আমি যে অসুস্থতা ভুগতেছে সেটা অবশ্যই এটা ভালো হয়ে যাবে, তো সেজন্য দিছি। মনস্কামনাটা এখানে আসায় পূরণ হয়। অনেক বছর ধরে আমরা মানুষ করেছি, এর আগেও এটা এখানে এসে মানবটা দিয়েছি। আমার মনস্কামনা জানাইছি আমি যে এটা যেন সব কিছু পূর্ণ হয়। ভালো লাগছে, আমি প্রথম এসেছি এখানে। কচ্ছপ বা কাছিম সাদৃশ্য হলেও এগুলোর আকৃতিতে রয়েছে পার্থক্য। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ 2002 সালে বোস্তামির কাছিমকে চরম বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে। 2004 সালের গণনা অনুযায়ী 600টি গজারি মাদারি আছে পুকুরটিতে, যাদের গড় আয়ু 200 থেকে 250 বছর। ডিম পাড়ে গ্রীষ্মকালে, প্রজনন মৌসুমে আলাদাভাবে রাখা হয় প্রজনন কেন্দ্রে। এক একটি কাছিম 40 থেকে 50টি পর্যন্ত ডিম পাড়ে। বর্ষাকালে মেঘের গর্জনের বিকট শব্দে ডিম ফুটে বাচ্চা বের হয়। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এগুলো উঠবে পানি থেকে, ডিম ছাড়বে। ডিম পাড়ার পর ওখান থেকে ডিমগুলো এনে এখানে যেভাবে রাখার প্রয়োজন হয় সেভাবে রাখে। আর এপ্রিলের শেষ দিক থেকে বাচ্চা পাওয়া যাবে আশা করতেছি, সেটা বাকি আল্লাহর হুকুম। মাজার প্রাঙ্গণে রয়েছে হাজার হাজার লাল সুতা বাঁধা একটি গাছ। এক একজন এক এক নিয়তে এই গাছে সুতা বাঁধেন। এখানে নিয়ত করলে ফল পাওয়া যায়। আমার আব্বু একবার পাইছিল, এখানে এগুলা করি, তারপরে জিয়ারত করি যায়। একটা সুতা বাঁধছি, বাঁধার পর আমার নাতির সমস্যা যখন সমাধান হয়েছে তখন আমি আবার সুতা একটা খুলে দিচ্ছি। নিয়ত করছি এখানে আসবো, হঠাৎ করে যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম, জিয়ারত করালাম, নামাজ পড়লাম। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে মেঘনার মাঝে জেগে ওঠা চর জুড়ে দেখা যায় মহিষের পাল। এইসব মহিষের দুধ থেকে তৈরি হয় জনপ্রিয় মহিষা দই, যা বিক্রি করে আর্থিক সমৃদ্ধির আশায় বুক বাঁধছেন লক্ষ্মীপুরের খামারিরা। দুধ উৎপাদন ও দই তৈরিতে খামারিদের সহায়তা করার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। মেঘনার বুকে জেগে ওঠা চরে মহিষের বাথান। রমণীমোহন, মেঘাসহ অন্তত 15টি চরে পালন করা হচ্ছে লক্ষাধিক মহিষ। চরে মহিষের আশ্রয়স্থান বা উঁচু কিল্লা এক ধরনের খামার। এখান থেকে সংগ্রহ করা হয় দুধ। সেই দুধ থেকেই তৈরি হওয়া মহিষের দই জনপ্রিয় হচ্ছে দিন দিন। জেলার 40টি হাটের শতাধিক দোকানে বিক্রি হচ্ছে এই দই, যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রাত্রে 2টা, 2টা, 3টার দিকে উঠি, মনে করেন দুধের মহিষগুলো নিয়ে চড়াই ঘাস খাবার লাগে। ঘাস হাত খাওয়াই, মনে করেন না সকালবেলা আসি দুধ বান্ধ হয়, এদের মন দেয় মনে করেন না 3000 টাকা। আমরা তো আর খুচরা বিক্রি করি না, আমরা আমরা চালান কাটাইছি, পরে আমরা বাচ্চা বেশি, দুধ বেশি। দুধের চাহিদা অনেক, প্রায় 3 মণ 4 মণেরও চাহিদা আছে, কিন্তু এই পরিমাণ দুধ চর থেকে পাওয়া যায় না। দুধগুলো বিভিন্ন জায়গায় যায়, ধরেন না কুমিল্লা, ওই লরেন্স, আজিরাট, কমলনগর, লক্ষ্মীপুর, এদিকে বহুত জায়গা দিয়ে আমরা। কোন জেলাতে দেন? এত জেলায় ধরেন চিটাগাঙ্গে বেশি যায়। মহিষের খোলা খামারগুলোর তালিকা করার উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অফিস। দইয়ের চাহিদা ও দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারিদেরকে সহযোগিতার কথা বলছেন এই কর্মকর্তা। তাদেরকে আমরা নিয়মিত প্রশিক্ষণ করাচ্ছি এবং যে দুধ উৎপন্ন হয়, যে দই তৈরি করে, সেই দইগুলো কিভাবে বাজারজাত করা যায়, কিভাবে মার্কেটিং করে লাভবান করতে পারি খামারিদের, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। প্রতিটি মহিষ দিনে 5 থেকে 7 লিটার দুধ দেয়। প্রতি লিটার দুধ বাজারে বিক্রি হয় 70 থেকে 80 টাকা দরে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ২,০০০, আহত ৪,০০০-এর কাছাকাছি। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ক্ষয়ক্ষতির তথ্য হালনাগাদ করে সোমবার এমনটাই জানিয়েছে জান্তা সরকার। তবে এখনও নিখোঁজ কমপক্ষে ২৭০ জন। দুর্ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও ধারণা করা হচ্ছে অনেকেই চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর সংখ্যা প্রাণহানি ছাড়াতে পারে ১০,০০০। এদিকে ব্যাপক প্রাণহানির ঘটনায় এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে জান্তা সরকার। গেল শুক্রবার ৭.৭ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে, যা অনুভূত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত ৭টি দেশে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ৪ শিশুসহ প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৭ জন। সোমবার ঈদের রাতে রাজ্যের পাথর প্রতিমার ঢোলাইহাট থানার তৃতীয় ঘেরি এলাকায় এই দুর্ঘটনা হয়। স্থানীয় সময় রাত ৯টার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে আতশবাজির কারখানাটি। কয়েক দফা বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনটিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। ধারণা মজুতকৃত আতশবাজি বিস্ফোরণের কারণ। আহত সেনাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছে একটি রোবট, সরবরাহ করছে অস্ত্র। এমন দৃশ্যই দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে। ইউক্রেনীয় সেনাদের সহায়তায় কাজ করছে জার্মানির তৈরি রোবট গেরিয়ন RCS এর 30টি ইউনিট। 500 কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত উন্নত প্রযুক্তির যন্ত্রটি। ঝুঁকিপূর্ণ এলাকাতেও বাধা পেরিয়ে চলাফেরার সক্ষমতা রয়েছে এটির। কোনো ড্রাইভার নেই, অথচ সেনা সদস্যদের নিয়ে নিরাপদ দূরত্বের খোঁজে ছুটে চলেছে সামরিক যান। কল্পবিজ্ঞানের কোনো গল্প মনে হলেও বাস্তবে হচ্ছে এমনটি। এসব সামরিক যানে ব্যবহার করা হচ্ছে বিশেষ রোবট, যা পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। AI পরিচালিত এসব যান চলছে কোনো চালক ছাড়াই। জার্মান স্টার্টআপ আর্কস রোবোটিক্স তৈরি করেছে AI রোবট। 500 কিলোমিটার পর্যন্ত ভার বহনে সক্ষম এই রোবটটি কাজ করতে পারে 40 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে। এই রোবটটি এরই মধ্যে ব্যবহার করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনীয় সেনাদের অস্ত্র, গোলাবারুদ, খাবার সহ নানা সামরিক সরঞ্জাম সরবরাহের কাজ করছে এটি। আহত সেনাদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজও করতে পারে এই রোবট। বর্তমানে যুদ্ধে সক্রিয় রয়েছে গেরিয়ন RCS নামের এই রোবটটির 30টি ইউনিট। এমন অনেক ঝুঁকিপূর্ণ জায়গা আছে যেখানে সাধারণত কেউ যেতে চায় না। এমন সব জায়গায় গিয়েও কাজ চালিয়ে যেতে পারে রোবটটি। চালকবিহীন স্থলযানটি সক্ষম স্বয়ংক্রিয় নেভিগেশনে। সামনে কোনো বাধা থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোবটটি তা নিজেই বুঝতে পারে। মেডিকেল সেন্সরের মাধ্যমে আহত সেনাদের অবস্থা পর্যবেক্ষণ করতে পারে গেরিয়নের এই মডেলটি। ফলে তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়। গেরিয়ন RCS এর সক্ষমতা নিয়ে খুবই আশাবাদী এটি নির্মাতারা। যুদ্ধে ব্যবহৃত অন্যান্য যন্ত্রের চেয়ে এই রোবটটিকেই এগিয়ে রাখছেন তারা। বর্তমান বাজারে নিজেদেরকে প্রতিযোগী হিসেবে দেখছি না, বরং নতুন সংযোজন হিসেবে দেখছি। কারণ বাজারে এখন যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো খুবই ব্যয়বহুল, এদের রক্ষণাবেক্ষণও কঠিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধাস্ত্র তৈরির ক্ষেত্রে অর্থনৈতিক রক্ষণশীলতা বজায় রেখে আসছিল জার্মানি। সম্প্রতি দেশটির সরকার দীর্ঘদিনের নীতি ভেঙে সামরিক ক্ষেত্রে বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যায় যুদ্ধে ব্যবহৃত এ ধরনের প্রযুক্তির। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। প্রাচীন মিশরের হাজার বছরের ইতিহাসকে তুলে ধরতে লন্ডনে চলছে অভিনব এক প্রদর্শনী। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রদর্শিত হচ্ছে প্রায় 3000 বছর আগের মিশরীয়দের প্রাচীন জীবন ব্যবস্থা। তুলে ধরা হচ্ছে মমি তৈরির প্রক্রিয়াও। বহু দর্শনার্থীর মন আকর্ষণ করেছে বিশেষ প্রদর্শনীটি। চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠল 3000 বছরের পুরনো ইতিহাস। মরুভূমির বালু থেকে উঠে আসছে প্রাচীন মিশরের পরলোকের দেবতা আনুবিস। তুতানখামুন দ্য ইমার্সিভ এক্সিবিশন নামের বিশেষ প্রদর্শনী হচ্ছে লন্ডনে, যাতে প্রাচীন মিশরের রোমাঞ্চকর ইতিহাস তুলে ধরা হয়েছে। ভার্চুয়াল মেটাভার্স প্রযুক্তির সহায়তায় সেখানে তুলে ধরা হয় প্রাচীন মিশরীয়দের জীবন ব্যবস্থা। 100 বছর আগে কিংবদন্তি প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টারের ঐতিহাসিক আবিষ্কারের মুহূর্তও যেন জীবন্ত হয়ে ধরা দেয় দর্শকের কাছে।
তুতানখামুন সম্পর্কে সবাই শুনেছে, কিন্তু তার সমাধি আবিষ্কারের প্রকৃত ইতিহাস খুব কম মানুষই জানে। আমাদের প্রদর্শনী সেই ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবন্ত করে তুলেছে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলোগ্রাম রুম, যেখানে প্রথমবারের মতো ফারাও তুতানখামুনের মমি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরা হয়। শুধুমাত্র আধুনিক প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয় প্রদর্শনীটি, রয়েছে প্রাচীন মিশরের প্রকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনও, যার মধ্যে তুতানখামুনের কফিন, বাক্সভর্তি অলংকার, সিংহাসন অন্যতম। প্রদর্শিত হচ্ছে হাওয়ার্ড কার্টারের ব্যক্তিগত সংগ্রহের বেশ কিছু নিদর্শন। মূল নিদর্শনগুলোর কোনো তুলনা হয় না, এগুলো এখনো জীবন্ত মনে হয়। নিদর্শনগুলো সামনে থেকে দেখার অভিজ্ঞতা অন্য যে কোনো কিছুর চেয়ে আলাদা। এরই মধ্যে প্রদর্শনীটি জয় করেছে বহু দর্শকের মন, জয় করেছে 3টি টেলি অ্যাওয়ার্ড। প্রযুক্তি ও ইতিহাসের অনন্য মেলবন্ধন এই প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের সাথে দীর্ঘমেয়াদে চুক্তি বাড়িয়ে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, বলছেন পেসার তাসকিন আহমেদ। সিমন্সের চিন্তা বেশ ভালো, ক্যারিবিয়ান এই কোচ মন জয় করেছে তাসকিনের। পাশাপাশি মোহাম্মদ সালাউদ্দিনের প্রশংসা করেছেন এই পেসার। টিম বন্ডিংকে খুবই গুরুত্ব দিচ্ছেন তিনি। অধিনায়কত্ব করার ইচ্ছে থাকলেও বিসিবির সিদ্ধান্ত মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন তাসকিন আহমেদ। 2014 সাল টি-20 আর ওয়ানডে অভিষেকে শুরু হয় পেসার তাসকিন আহমেদের আন্তর্জাতিক ক্যারিয়ার। বাংলাদেশ পায় নতুন পেস সেন্সেশন। 2017 সালে তাসকিনের টেস্ট অভিষেকটাও হয়। 2017 সালে টেস্ট অভিষেকও হয় ঢাকার এই স্পিড স্টারের। তবে কোভিড পরবর্তী সময়ে তাসকিন নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। গেল কয়েক বছরে দেশ তো বটেই, তাসকিন বিশ্বের সেরা পেসারদের একজন। বাংলাদেশের স্কোয়াডের সিনিয়র সদস্য এখন তাসকিন। গেল টি-20 বিশ্বকাপে ছিলেন সাকিব আল হাসানের ডেপুটি, স্বপ্ন দেখেন অধিনায়ক হবার। কিন্তু সিদ্ধান্তটা যে বোর্ডের তা ভালোভাবে জানা তাসকিনের। আমাকে ক্যাপ্টেন্সি করতেই হবে, আমার ক্যাপ্টেন্সি নিতেই হবে, এইটা নিয়ে আমি অত ওয়ারিড না। হ্যাঁ, বোর্ড যদি আমার কখনো মনে করে আমি ক্যাপেবল, দায়িত্ব দেবে, তাহলে আমি পালন করার চেষ্টা করবো আমার সাধ্য মতো। কিন্তু না দিলে যে আমি মন খারাপ করে থাকবো, আমার খেলায় এফেক্ট পড়বে, এই জিনিসটা আমি করতে চাচ্ছি না। কারণ আমি অ্যাজ এ প্লেয়ার আমার একটা সার্টেন এজ পরে আমি খেলতে পারবো না চাইলে। তো আমি আমার বর্তমান মোমেন্টে আমি আমার সেরাটা দিয়ে এনজয় করতে চাই, দেশকে জিতাতে চাই। বাংলাদেশ দলে এখন চলছে বড় পালাবদল। অধিনায়ক শান্ত 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি না করার সিদ্ধান্ত জানানোর পর নতুন অধিনায়কের খোঁজে আছে বিসিবি। তাসকিনের পরামর্শ অভিজ্ঞ কাউকে যেন দেয়া হয় এই দায়িত্ব। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে কিন্তু এক একটা প্লেয়ারে আপনার আগলায় ধরে রাখা বা অন দ্য ফিল্ড বোথ সাইড এবং সবভাবেই চিন্তা করে আগাইতে হবে। তো আমার মতে জন্য কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ারই যেই হোক, এক্সপিরিয়েন্স প্লেয়ার ক্যাপ্টেন হইলে ভালো। এদিকে হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে চুক্তি নবায়ন করেছে বিসিবি। বোর্ডের এই সিদ্ধান্ত যথার্থ বলছেন তাসকিন। সিমন্সের ক্রিকেটীয় ভাবনা খুব ভালো বলছেন এই পেসার। তাসকিনের মতে এই ক্যারিবিয়ান খুব ভালো মানের কোচ। তবে কোচ ভালো হলেই যে ভালো পারফরমেন্স হবে না তাও জানিয়ে দিলেন তাসকিন। বললেন সাফল্যের চাবিকাঠি কি। সে যথেষ্ট ভালো একজন কোচ এবং তার থটস বা প্রসেস আসলেই সুন্দর। তো বিষয়টা হচ্ছে কোচ ভালো থটস বা প্ল্যান তো দিবেই, কিন্তু এক্সিকিউট তো প্লেয়ারদেরই করতে হবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট যে আমরা কতটুকু এক্সিকিউট করতে পারছি তার প্ল্যান অনুযায়ী। ঘরোয়া ক্রিকেটের নামী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও পাচ্ছেন লম্বা মেয়াদের দায়িত্ব। আগে কখনোই এই কোচের সাথে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা নেই তাসকিনের, কিন্তু গত 3 মাসেই সালাউদ্দিনের পরিকল্পনা মন জয় করেছে তার। স্যার অল দ্য টাইম পজিটিভ কথাবার্তা বলছেন এবং সবাই একত্রিত করে রাখার চেষ্টা করছে। স্যারের সাথে এর আগে লম্বা সময় কখনো কাজ করিনি, বাট লাস্ট 3-4 মাসে আমি পার্সোনালি অনেক এনজয় করছি। আই এম শিওর বাকিরাও। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। রাত 1টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এছাড়া রাত 1:15 ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনাল আতিথ্য দেবে ফুলহ্যামকে। আর রাত 1টায় নটিংহ্যাম ফরেস্টের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদের অনুশীলনে হাস্যোজ্জ্বল খুনসিটিতে মাতা এমবাপ্পেকে দেখলে পরিষ্কার ধারণা পাওয়া যায় সতীর্থদের সাথে কতটা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন কিলিয়ান।
রিয়াল মাদ্রিদের নাম লেখানোর পর শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন পুরোপুরি দলের সাথে মিলে গেছেন এই স্ট্রাইকার। আর তাই রিয়াল মাদ্রিদও আছে মৌসুমে সব ট্রফি জয়ের রেসে। ব্যতিক্রম নয় কোপা দেল রেতেও। প্রথম লেগে দ্বিতীয় সারির দল নিয়ে সোসিয়েদাদকে 1-0 গোলে হারিয়ে এবার ঘরের মাঠের দ্বিতীয় লেগে নামবে দলটি। গত লিগ ম্যাচে ভিনিসিয়াস রদ্রিগোকে বিশ্রাম দিয়েছিল লস ব্লাঙ্কোসরা। তাই তো এই দুই ব্রাজিলিয়ানের আজ রাতে শুরুর একাদশে থাকার সম্ভাবনাই উজ্জ্বল। তবে মৌসুমে এখন পর্যন্ত 33 গোল করে এমবাপ্পে কেড়ে নিয়েছেন সব আলোটাই। এমবাপ্পে খুব ভালো ছন্দে আছে। আপনারা তাকে ক্রিশ্চিয়ানোর সাথে তুলনা করছেন, কিন্তু এটা মোটেও ঠিক নয়। দুজন ভিন্ন ধরনের ফুটবলার, তবে এটা বলতে পারি কিলিয়ানের সেই সামর্থ্য আছে রোনালদোর মতো মাদ্রিদ কিংবদন্তি হবার। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামবে জায়ান্ট আর্সেনাল। লিগের দ্বিতীয় সেরা দল গানারদের সাথে 8 নম্বরে থাকা ফুলহ্যামের লড়াইয়ে অবশ্যই ফেভারিট আর্তেতার দল। তবে সবশেষ 4 ম্যাচে একটি জয়ের বিপরীতে 2টি ড্র আর 1 হারে কিছুটা ছন্দ হারিয়েছে আর্সেনাল। ইনজুরিতে জর্জরিত ফ্রন্ট লাইনে স্বস্তির খবর হলো বুকায়ো সাকার সুস্থ হয়ে ওঠা। মূল একাদশে থাকা নিশ্চিত না হলেও লম্বা বিরতির পর সাকা ফিরেছেন স্কোয়াডে। আক্রমণের দায়িত্বে ট্রোসার্ড আর নোয়ানেনি থাকার সম্ভাবনাই বেশি। লিগে আর 9 ম্যাচ বাকি। লিভারপুলের চেয়ে 12 পয়েন্ট দূরে থাকা আর্সেনাল তাই ফুলহ্যামের সাথে নিশ্চিতভাবেই 3 পয়েন্টের জন্যই লড়বে। রাতে মাঠে নামছে আরেক জায়ান্ট ম্যানিউ। তবে পারফরমেন্সের বিচারে এই ম্যাচে ম্যানিউর চেয়ে ঢের এগিয়ে প্রতিপক্ষ নটিংহ্যাম। ম্যানিউ আছে লিগ টেবিলের 13 নম্বরে আর প্রতিপক্ষ নটিংহ্যামের অবস্থান 3-এ। সবশেষ 2 ম্যাচে নটিংহ্যামের বিপক্ষে হারের লজ্জা পেয়েছে রেড ডেভিলরা। তবে আমরিমের অধীনে ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছে ম্যানিউ। বিশেষ করে ব্রুনো ফার্নান্দেস ছন্দে ফেরায় গেল কয়েক ম্যাচে ধারাবাহিকতা দেখিয়েছে দলটি। লেস্টার সোসিয়েদাদের সাথে জয় আর আর্সেনালের বিপক্ষে ড্র বলছে সেই কথাই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।